আমি কোচবিহার জেলার হলদিবাড়ি মহকুমার হলদিবাড়ি ব্লকের পশ্চিমপাড়া থেকে এসেছি। আমি 2008 সালে মাধ্যমিক, 2010-এ উচ্চ মাধ্যমিক এবং 10-12 সেশনে ডিএলএড কোর্স কমপ্লিট করি এবং পরবর্তীতে আমি গ্রাজুয়েশন করেছি। আমার অবসর সময় আমার ফুল গাছ দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের ট্রেনিং করতে গিয়ে বাচ্চাদের সঙ্গে থেকে তাদেরকে পড়িয়ে তাদের কাছ থেকে নানা জিনিস শিখে আমি ভীষণ আনন্দ পেয়েছি এবং সেখানে আমি শিখেছি কিভাবে একটা বাচ্চাকে মনোবিজ্ঞানসম্মতভাবে পড়াতে হয়, তাদের মধ্যে কিভাবে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হয় এবং একজন শিক্ষক হওয়ার জন্য, একটা দেশের সুনাগরিক গড়ে তোলার জন্য যা যা গুণাবলী একজন শিক্ষকের দরকার হয় তার সবই আমার মধ্যে আছে বলে আমি মনে করি। সুতরাং আপনারা যদি আমাকে শিক্ষিকা হিসেবে আচ্ছা, নির্বাচন আপনি করেন তো আমি বললেন কৃতজ্ঞ। যে আপনি আপনার হবি হচ্ছে বাগান তৈরি করা, মানে ফুল গাছ পরিচর্যা করা। আচ্ছা, আপনি বলুন তো, হ্যাঁ স্যার। ফুলের যে চাষ, ফুলের চাষকে কি বলা হয়? ফ্লোরিকালচার। ফুলের গাছ, ওকে। আচ্ছা, রোজের বিজ্ঞানসম্মত নাম কি? স্যার এটা তো আমার জানা নেই। আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? পশ্চিমবঙ্গ জাতীয় ফুলের নাম হচ্ছে শিউলি। আচ্ছা, আপনি কোন সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন করেছেন? আমি বাংলায় করেছি। আচ্ছা, বাংলা। আচ্ছা, আপনি বলুন তো, মহাকাব্য কাকে বলে? মহাকাব্য বলতে বোঝায় যে গ্রন্থের মধ্যে আহ, বিভিন্ন বিষয়কে অত্যন্ত বিস্তারিতভাবে কাব্যিক আকারে বর্ণনা করা হয় তাকে বলা হয় মহাকাব্য। একটা মহাকাব্যের নাম বলুন। আহ, ইলিয়ড, ওডিসি। আচ্ছা, আপনি বলুন তো, ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য কি? ছড়া ও কবিতার মধ্যে পার্থক্য হচ্ছে যে ছড়ার মধ্যে শিশুদেরকে সাময়িক সময় আনন্দ দেওয়ার জন্য একটা ছান্দিক বিষয়, যেটা শিশুদেরকে অল্প ছোট পরিসরের মধ্যে বর্ণনা করা হয়। আর কবিতা বলতে বোঝায় যেখানটায় কবিতা নিজস্ব ভাবনাকে, পরিকল্পনাকে ছন্দের আকারে একটি নির্দিষ্ট বিষয়বস্তু রেখে বর্ণনা করে, সেটাকেই বলা হয় কবিতা। পদাতিক কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়কে। তার লেখা একটি কাব্যের নাম বলুন। আহ, সুভাষ মুখোপাধ্যায়ের চিরকুট। বিশের বাসী কাব্যটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের লেখা একটি কাব্যের নাম বলুন তো, এটা ছাড়া। অগ্নিবীণা। ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলির জন্য সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। আপনি ক্লাস 5-এর বই থেকে একটি যে কোনো আবৃত্তি করে শোনান। ক্লাস 5-এ স্যার এটা তো মুখস্থ হয়নি। আচ্ছা, যে কোনো একটি ক্লাস থেকে আপনি একটু শোনান। স্যার ক্লাস 3 থেকে বলছি। ওকে। নদী, শক্তি চট্টোপাধ্যায়। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তা নয়, গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে বানা পথে ঘাটে 10 জনা। ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে, নদী নদী নদী, সোজা যেতিস যেদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। মন্তেশ্বরী বিদ্যালয়ের নাম শুনেছেন? হ্যাঁ। এর প্রতিষ্ঠাতা কে? মাদাম মরিয়া মন্তেশ্বরী। যে এনসিটি, এটার ফুল ফর্ম কি? স্যার এনসিটি না এনসিটি? এনসিটি। এনসিটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিটিই। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিটি কবে প্রতিষ্ঠা হয়? এনসিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1968-তে। আচ্ছা, আপনি বলুন তো, ভারতের জাতীয় শিক্ষানীতিতে ভারতের যে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার স্তরগুলি কি কি হবে? শিক্ষার স্তরগুলি হবে মানে স্যার পরিকাঠামোটা বলছেন? হ্যাঁ, পরিকাঠামোটা। পরিকাঠামোটা হচ্ছে 5+3+3+4 এই পরিকাঠামোতে। এটা বলতে আপনি কি বোঝেন? এটা বলতে প্রথমেই বোঝাচ্ছে প্রিপারেটরি স্তর, তার ফাউন্ডেশনাল স্টেজ, তারপরে প্রিপারেটরি স্টেজ, তারপরে
মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ। এখানে যেটা 5 আছে, 5 মানে 5 বছর, সেখানটায় প্রথমে বাচ্চারা স্কুলে আসবে, প্রাক প্রাথমিকে ভর্তি হবে এবং সেটা সময়কাল থাকবে মানে ক্লাস 2 পর্যন্ত। তারা ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করবে সেখানে, মানে একদম প্রাথমিক থেকে ক্লাস 2 পর্যন্ত। তারপরে যে 3 সেখানটায় 2 থেকে 5 আচ্ছা এবং আপনি 6 বলুন যে দ্বিতীয় শ্রেণীতে কি কি বই আছে? তৃতীয় শ্রেণীতে পাতাবাহার, দ্বিতীয় শ্রেণীতে। বার্তা। দ্বিতীয় দ্বিতীয়। দ্বিতীয় শ্রেণীতে আমার বই, যেখানে বাংলা, অঙ্ক, ইংলিশ সম্মিলিত রয়েছে। এছাড়াও রয়েছে সহজ পাঠের দ্বিতীয় অংশ, তারপরে শারীর শিক্ষা, স্বাস্থ্য শারীর শিক্ষা এবং জগৎবাড়ি বইটিও পড়ানো হয়ে থাকে। আচ্ছা, এই যে আমার বই, এই বইটি কটি খণ্ড রয়েছে? আমার বইয়ে 3টি খণ্ড রয়েছে। এই খণ্ডগুলো কেন করা হয়েছে? এই খণ্ডগুলো করা হয়েছে কারণ বর্তমানে সাবমিটিভ ইভ্যালুয়েশন পদ্ধতি চালু রয়েছে। সেই সাবমিটিভ ইভ্যালুয়েশন পদ্ধতিতে প্রত্যেকটা ইভ্যালুয়েশনে প্রত্যেকটা বাচ্চা এক একটা করে খণ্ড পড়বে এবং এর ফলে শিক্ষার্থীদের মধ্যে সেই মানে বিষয়ের যে একটা চাপ, সেই বিষয়টা অনুভূত হবে না। সেই বইয়ের বোঝার যে ব্যাগে, স্কুলে করে ব্যাগ নিয়ে যাওয়া, মানে বই নিয়ে যাওয়া, মানে প্রতিটা বই তাকে নিয়ে যেতে হচ্ছে না। এবং এই খণ্ডগুলোর মাধ্যমে এবং তারা খুব আনন্দের সঙ্গে হালকা বোঝাহীন একটা শিক্ষা, যেখানে এনসিএফ বলা হচ্ছে সেটা, তো আচ্ছা সেই আপনি বোঝাহীন বলুন তো, টেন্স এবং টাইমের মধ্যে পার্থক্য কি? টেন্স বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট কালকেই বোঝাচ্ছে, মানে কোনো একটা ঘটনা অতীতে ঘটে গেছে, সেটা অনেকদিন আগেও হতে পারে, আর অতীত মানে অনেকদিন আগেও হতে পারে, বর্তমানে হতে পারে, ভবিষ্যতে হতে পারে। টাইম বলতে বোঝাচ্ছে সময়কে, কোনো একটা নির্দিষ্ট মানে সময়কে, মানে ওটা কালকে বোঝাচ্ছে। কিন্তু এখানে যে ঘড়ি ধরে যে আচ্ছা আমরা আপনি যে বলুন, সময়টা পশ্চিমবঙ্গের করছি প্রথম সেটাকে। মুখ্যমন্ত্রীর নাম কি? হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? উম, প্রথম মুখ্যমন্ত্রী। আচ্ছা আপনি তো বললেন আপনার বাংলাতে গ্র্যাজুয়েশন করেছেন। আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ, দ বর্ণটি কোথা থেকে উচ্চারিত হয়? দ হুম, দন্ত থেকে। দন্ত। এটাকে আমরা বাংলা বর্ণমালার কি বর্গের মধ্যে ফেলি? দন্ত দন্ত বর্ণ ত ত বর্গ। ওকে, আপনি পছন্দ মতো একটা ডেমো দেন। ধন্যবাদ স্যার। সুপ্রভাত আমার বাচ্চারা, সবাই কেমন আছে? ভালো আছে? আচ্ছা, কি বললে? হ্যাঁ, কি কি? ও আচ্ছা আচ্ছা, তাই জন্মদিনে গিয়েছিলে? কার জন্মদিন ছিল? রাহুলের? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা, তাহলে তোমাদের তো কাল আজকে মনে হয় খাতা দেখালে না? হ্যাঁ, খাতা দেখিয়েছে। আচ্ছা শুনি তো, কে কত পেয়েছে 30-এর মধ্যে? বলো। রোহিণা কত পেয়েছে 30-এর মধ্যে? কত? 20? আচ্ছা আচ্ছা। আর তুমি কত? তুমি পেয়েছো 30-এর মধ্যে 10? আচ্ছা, তুমি 30-এর মধ্যে 21? বাহ, ভালো। তাহলে সবাই মোটামুটি ভালো নাম্বার এসেছে নাকি বাংলায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো কালকে তো বললে রহিমের জন্মদিনে গিয়েছো, আজকে আবার এত ভালো ভালো নাম্বার পেয়েছো, তাহলে তোমাদের আছে খুব মজা, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এখানে আমরা না একটা সুন্দর মজার জিনিস খেলবো। তোমরা খেলতে রাজি আছো তো আমার সঙ্গে? খেলতে রাজি আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো খেলি। আচ্ছা শোনো, তাহলে এই যে রোহিতের জন্মদিন, সেখানটায় আমরা কি করব? কেক কাটবো, তাই না? বলো। এই দেখো, আমরা কি কাটবো? কেক, তাই না? এটা হচ্ছে আমাদের কেক। কেকটাকে দেখো, আমি এইভাবে ভাগ করলাম, এক ভাগ হলো, তাই না? দেখো ভাগ হয়ে গেল কিনা, দেখেছো তো? এখানে দেখো ভাগ হয়ে গেছে 2 ভাগ। এবারে দেখো মাঝখানটা আবার একটা দাগ দিলাম, হলো। এবারে দেখো এই দিলাম, হলো। আবার দেখো হলো, 8 ভাগ হলো না? হ্যাঁ, তাহলে 8 ভাগ তো হয়ে গেল। এই 8টা ভাগ তোমরা একা একাই খাবে বলো তো? একা একা খাবে না, না? হ্যাঁ, সবাই মিলে ভাগ করে খেতে হয়।
সবাই মিলে কি করে খেতে হয়? ভাগ করে খেতে হয়। তো আমি যে দুটো ভাগ আমি এই 8 ভাগের মধ্যে 2 ভাগ আমি দিয়ে দিলাম সোমাকে। সোমা কয় ভাগ হলো? 2 ভাগ। ক্যাথি পেল এই 8 ভাগের মধ্যে আবার 2 ভাগ হলো। তারপরে জীবন পেল 8 ভাগের মধ্যে 2 ভাগ হলো। তাহলে দেখো তো 8টা ভাগ সবাই হলো তো, সবাই পেয়েছে তো, 2 ভাগ 2 ভাগ করে সবাই পেল। আচ্ছা, তাহলে একটা কথা আমাকে বলো তো, এই যে সমস্ত কেকটা এটা শেষ হয়ে গেল নাকি? শেষ হয়ে গেল। তাহলে এবারে দেখো তো, এই আমি যদি এই ভাগগুলোকে আবার জুড়ে দেই তাহলে এই কেকটা পাবো কিনা বলো তো? এই যেমন ধরো এখানটায় এই যে এই দাগটা, এটাকে আমি দিলাম মুছে, এটাকে মুছে দিলাম। তারপরে এটাকেও মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। তাহলে গোটা কেকটা হলো তো নাকি? কি বলছো? হ্যাঁ। তাহলে দেখো এই সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আবার কি করব, আমরা এই সংখ্যা গোটা কেকটাকে আবার পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা আজকে কি শিখলাম? এই যে ভাগ করে খাওয়া, আমরা ভাগ করে খাই তাই তো, সেই ভাগ করে খাওয়াটাই হচ্ছে কি ভগ্নাংশ। এবার দেখো এর দুটো অংশ থাকে, একটা উপরের অংশ আর একটা নিচের অংশ। বুঝতে পেরেছো? এই যে উপরের অংশ এটাকে বলা হচ্ছে লব, আর নিচের যে অংশ সেটাকে বলা হচ্ছে হর। বুঝেছো? আচ্ছা, তারপরে দেখো তোমরা আজকে কি সুন্দর নাম্বার পেয়েছো। দেখো সব 30-এর মধ্যে তোমরা কেউ 20 পেয়েছো, কেউ কেউ 10 পেয়েছো, কেউ 21 পেয়েছো, তাই না? সব ভালো ভালো নাম্বার, ভেরি গুড নাম্বার, গুড মার্কস, তাই তো? তাহলে দেখো এই যে 30-এর মধ্যে, 30-এর মধ্যেই তো পেয়েছো, তার থেকে উপরে তো পাওনি না। তো এই যে ভগ্নাংশ এটাকে আমরা কি করছি, 30-এর মধ্যে তোমাকে 20 দিচ্ছি, 30-এর মধ্যে 10 দিচ্ছি, তাই তো? আবার 30-এর মধ্যে 21 দিচ্ছি। এই যে উপরের অংশটা এটাই হচ্ছে লব আর এটা হচ্ছে হর, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে দাগটা আমরা দিলাম, এই দাগটা হচ্ছে ভগ্নাংশ। কি বললাম? এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ চিহ্ন, ভগ্নাংশ চিহ্ন। আমরা কি কি শিখেছি এতদিনে? হ্যাঁ বলো। হ্যাঁ, গুণ শিখেছি, ভাগ শিখেছি, যোগ চিহ্ন শিখেছি, আবার বিয়োগ চিহ্ন শিখেছি। আবার আজকে আমরা কি শিখলাম? ভগ্নাংশেরও একটা যে চিহ্ন হয় সেটা শিখে গেলাম, তাই তো? তাহলে এবারে দেখো তো, তোমাদেরকে আমি একটা পাটকাঠি ভেঙে দেখাচ্ছি। এই দেখো কয় ভাগ করলাম বলো তো? হ্যাঁ, 3 ভাগ করেছি। তাহলে দেখো তো, তোমাকে আমি একটা দিলাম, তাহলে আমার কাছে করা থাকলো 2টো ভাগ থাকলো, তাই না? এই দেখো তোমাকে আমি 3 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে থাকলো কত? 3 ভাগের মধ্যে 2 ভাগ থাকলো, কারণ আমি তো 3টা ভাগই করেছিলাম, তাই না? তাহলে 3টা ভাগ যদি আমি করে থাকি তার মধ্যে 1 ভাগ আমি দিয়ে দিলাম তোমাকে, আর 2 ভাগ আমার কাছে থাকলো। তাহলে এই যে আজকে আমরা এটা শিখলাম, এটাকে কি বলে জানো? এটাকে বলে ভগ্নাংশ। তাহলে আজকের পাঠ কি? আজকের পাঠ হলো ভগ্নাংশ। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা আজকে কি শিখলাম? ভগ্নাংশ শিখলাম। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে আমাকে এবারে গীতা বলো তো, এখানটায় 5 লিখলাম, এখানটায় 6 লিখলাম, বলো তো কোনটা হর কোনটা লব? কেউ বলতে পারবে? বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো। বাহ বাহ বাহ, সবাই উত্তর দিয়ে দিল। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে খুব ভালো হয়েছে তোমাদের। আচ্ছা, তাহলে কাল সমস্যা হচ্ছে না তো? তাহলে তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আমি কালকে আবার তোমাদেরকে জিজ্ঞেস করবো। স্যার হয়ে গেছে। অসিত কিছু প্রশ্ন করো। অসিত আছো? অসিত? ঠিক আছে, নেই। যেটা লাবণীকে বলবো, লাবণীকে এর আগেও বারবার করে বলেছিলাম যে লাবণী কথাগুলোর স্পিডটা কমাও। তোমার একটা কথার সঙ্গে আর একটা কথা জড়িয়ে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে কোনো একটা উত্তর দিতে গিয়ে প্রচুর অবাঞ্ছিত টপিক নিয়ে চলে আসছো। মানে সবসময় চেষ্টা করো টু দি পয়েন্ট আনসারটা দেওয়ার, বা টু দি পয়েন্ট মানে এক কথাই নয়,
মানে ইয়েস নোতে না, মানে 2 থেকে একটা লাইনের মধ্যে, বুঝতে যতটা পারবে ছোট্ট করে সংক্ষিপ্ত করে উত্তরটা দাও। মানে তোমাকে জিজ্ঞেস করছি এক, তুমি জিনিসটা বলছো সে ঘুরিয়ে এসে বলছো, এতটা না, কারণ ইন্টারভিউ এর সংক্ষিপ্ত সময় তুমি মেন জিনিসটাকে তুলে ধরো। ঠিক আছে লাবণী? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা একটু মাথায় রাখবে। আর স্পিডটা কমাও, কারণ একটা কথার সঙ্গে আরেকটা কথা জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটা এই দিকটা খেয়াল রাখবে, প্র্যাকটিস করো, আরো সময় আছে। ঠিক আছে এবার কে দেবে? স্যার। স্যার প্রশ্নের উত্তরগুলো সব ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো মোটামুটি ঠিক আছে, কিছু উত্তর ভুল দিয়েছিলে। স্যার আমি দেবো স্যার আমি দেবো হ্যাঁ, কিছু উত্তর ভুল কোনটা? দিয়েছিলে। আমিও দেবো। এনসিসি ওটা 1995 সালে। আচ্ছা, এবার কে দেবো বলছিল? ঠিক আছে, অফ করো। স্যার আমি দেবো এবার। সৌভিক স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আবির দেবে, তারপর সবিকে নেব। আবির রেডি আছো? হ্যাঁ স্যার রেডি, দেখা যাচ্ছে? দাঁড়াও, বেশ। আবির দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি আবিরকে, বেশ, আবির দেখতে পাচ্ছি। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন, গুড বসুন। ইভিনিং স্যার। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম? আমার নাম আবির চক্রবর্তী। আচ্ছা, আবির কথার অর্থ কি? স্যার আবির কথার অর্থ হলো শক্তিশালী। আচ্ছা আচ্ছা, আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? স্যার আমি হিস্ট্রি সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছি। ইতিহাস। আচ্ছা বলুন তো, ইতিহাসের জনক কাকে বলা হয়? স্যার ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয়। আচ্ছা বলুন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছেন? স্যার সিন্ধু সভ্যতা দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে আবিষ্কার। পলাশী যুদ্ধ কবে হয়েছিল? স্যার পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। ডেটটা মনে আছে? না স্যার ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? স্যার বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব সুজাউদ্দৌলা এবং তার সাথে স্যার আরো দুজন ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? স্যার জগদীপ ধনকর। স্বাধীনতার প্রথম শিক্ষা কমিশনের নাম কি? স্যার রাধাকৃষ্ণন কমিশন। বৃদ্ধি ও বিকাশ বলতে তুমি কি বোঝো? কি স্যার শোনা গেল না, আরেকবার বলবেন? বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝায়? স্যার বৃদ্ধি বলতে বোঝায় আমাদের দেহের যে দেহের পরিমাণগত যে পরিবর্তন, সেটাকে বোঝায়, দেহের আকৃতি এবং আয়তনের যেটা পরিবর্তন সেটাকেই বৃদ্ধি বলি। এবং বিকাশ হচ্ছে একটা মানসিক বা শারীরিক সব মিলেই বিকাশ হয়, যেটাতে পরিবেশ এবং বংশগতির হার দুটোই সমান থাকে। আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী সৃজনশীল, আপনি তার কি কি গুণাবলী দেখে বুঝবেন যে ওই শিক্ষার্থী সৃজনশীল? স্যার সেক্ষেত্রে আমি বুঝতে পারি তার যে কার্যকলাপ, তার প্রশ্ন উত্তর দেওয়ার দক্ষতা এবং তার মেলামেশার ক্ষমতা এবং তাকে কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করার ক্ষমতা দেখে আমি বুঝতে পারি। আইকু, আইকু শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? কি স্যার শোনা গেল না? আইকু শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? স্যার এটা এই মুহূর্তে আমার জানা নেই, জেনে নেবো অবশ্যই। আইকু শব্দটির পুরো নাম জানেন? না স্যার এই মুহূর্তে আমার জানা নেই। ইংরেজিতে স্ক্যানিং এবং স্ক্যামিং বলতে কি বোঝায়? স্ক্যানিং এবং স্কিমিং বলতে কি বোঝায়? স্যার স্ক্যানিং বলতে বোঝায় কোনো একটা জিনিস মানে উপরের থেকে পড়াকে, সেটাকে স্ক্যানিং বোঝায়, এবং স্কিমিং বলতে সেটাকে একটু ডিটেলসে পড়াকে বোঝায়। আচ্ছা, ধরুন আমি কোনো একটা ইতিহাসের সাল বের করতে চাইছি,
পানিপথ যুদ্ধ কবে হয়েছে এই সালটাকে বের করতে চাইছি। তো এই সালটা বের করার জন্য আমার স্ক্যানিং দরকার না স্কিমিং দরকার? এটাকে স্কিমিং দরকার। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি একটা পছন্দ মতো ডেমো দেন। ধন্যবাদ স্যার। স্যার আমি ক্লাস 3 এর প্রিপোজিশন থেকে ডেমো দিচ্ছি। ঠিক আছে, শুরু করুন। ধন্যবাদ। Good afternoon, my little friends. How are you all? Fine? Okay, I am also fine. আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম বলো তো? হ্যাঁ, কি শিখেছিলাম? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আগের দিন আমরা নাউন প্রোনাউন সম্পর্কে শিখেছিলাম। আচ্ছা, তোমরা দুটো করে নাউন এবং দুটো করে প্রোনাউন নিজের খাতায় লিখে ফেলো তো, জলদি জলদি লিখে ফেলো। আমি কিন্তু সবার খাতা দেখবো, কেমন? আচ্ছা, তোমরা লিখছো তো? বাহ, খুব ভালো। আচ্ছা, বলো তো রাম, কি লিখেছো? হ্যাঁ, দুটো নাউনের নাম বলো। ইন্ডিয়া। আরেকটা নাম বলো। কে বলবে? আরেকটা রহিম বলবে। বাহ, বলো তো। হ্যাঁ, টেবিল। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, তাহলে দুটো প্রোনাউনের নাম কি বলবে বলো তো? কে বলবে? হ্যাঁ, বলো সীমা। হ্যাঁ, দুটো প্রোনাউন হচ্ছে হি এবং সি। বাহ, খুব ভালো বলেছো। আজকে না একটা নতুন জিনিস শিখে নেবো, কেমন? তোমরা সকলে শিখতে যাও তো? একটা নতুন জিনিস আজকে মজা করে শিখি, কেমন? আচ্ছা, আমি দেখো তো বোর্ডে কি এঁকেছি। কি এঁকেছি দেখো তো। হ্যাঁ, একটা বলের ছবি এঁকেছি নাকি? হ্যাঁ, বল ইংরেজি কি? বল ইংরেজি বলই নাকি? BALL। বাহ, খুব ভালো। আচ্ছা, এরপর দেখো তো আমি কি আঁকছি। কি আঁকলাম বলতো? হ্যাঁ, টেবিল আঁকলাম। একদম ঠিক বলেছো। টেবিল তো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই বলটাও আমি কিন্তু হাতে নিয়েছি, দেখো সবাই বলটা। হ্যাঁ, তাহলে এরপর দেখো তো আমি এই বলটাকে না এই টেবিলটার উপরে রাখলাম। আমাদের টেবিলটা এটা আমি বোর্ডে এঁকেছি, এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলটার উপরে রাখলাম। তাহলে এটাকে কি বলবো বলো তো? কি বলবো? বলটা টেবিলের উপরে রয়েছে নাকি? হ্যাঁ, এটাকে ইংলিশে কি বলবো বলতো? একদম ঠিক বলেছো সীমা। দা বল is on the table. The ball is on the table. আচ্ছা, এখানে নাউন কোনটা বলো তো? কোনগুলো নাউন? হ্যাঁ, বল আর টেবিল, একদম ঠিক বলেছো। আচ্ছা, এখানে যে এই যে দুটো নাউন রয়েছে, আমরা কিভাবে বুঝতে পারছি যে বলটা কোথায় রয়েছে বলো তো? হ্যাঁ, ইজ অন দা, একদম ঠিক বলেছো। ইজ অন দা টেবিল মানে টেবিলের উপরে রয়েছে, এটাকে দেখে আমরা বুঝতে পারছি। এরপর দেখো তো আমি এই বলটা আমি টেবিলটার নিচে করে দিলাম, তাহলে কি হবে বলতো? বাংলাতে বলো। হ্যাঁ, বলটা টেবিলটার নিচে রয়েছে, তাহলে কি লিখবো আমরা ইংরেজিটা? The ball is under the table. একদম ঠিক বলেছো। তাহলে এখানে বলতো, এখানেও তো নাউন একই রয়েছে, এটা বলটা আর একটা কি নাউন রয়েছে বলতো? একদম ঠিক বলেছো আশিস। হ্যাঁ, এই যে টেবিলটা রয়েছে। আচ্ছা, এখানে কি করে বুঝতে পারছি যে বলটা কোথায় রয়েছে বলতো? হ্যাঁ, এই আন্ডারটা দেখে বলটা নিচে রয়েছে। তাহলে এই যে আমরা বুঝতে পারছি যে বলটা কোথায় রয়েছে, এখানে দুটো নাউন রয়েছে, দুটো নাউনের
মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারছি, এটাকে কি বলে জানো? এটাকে কি বলে? এটাকে ইংলিশে বলে প্রিপোজিশন। ক্লাসে আছে। কি বলে বলো তো? প্রিপোজিশন। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো তো আমার হাতে কি রয়েছে? কি রয়েছে? এটা চকের বক্স নাকি? হ্যাঁ, একদম ঠিক। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? কতগুলো চক রয়েছে? দুটো চক রয়েছে। আচ্ছা, এই চকগুলো না আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি বলবো বাংলাতে আমরা? যে চকগুলো বক্সের মধ্যে রয়েছে। একদম ঠিক বলেছো। আচ্ছা, এটাকে ইংলিশে কি বলবো বলো তো? কি বলবো? একদম ঠিক বলেছো, the chalk are in the box। আচ্ছা রহিম, তাহলে লিখে দিয়ে যাও তো বোর্ডে, আমরা কি বললাম? the chalks are in the box। তাহলে এখানে কোনটা প্রিপোজিশন বলো তো? হ্যাঁ, এখানে দুটো দুটো নাউন আছে, চক আর হচ্ছে বক্স, দুটো নাউন। তাহলে প্রিপোজিশন কোনটা বলো তো? কিভাবে আমরা বুঝতে পারছি কোথায় রয়েছে? একদম ঠিক বলেছো, এখানে ইনটার দ্বারা বোঝাচ্ছে। তাহলে প্রিপোজিশন মানে কি বলো তো? দুটো নাউন বা দুটো প্রোনাউনের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করে। একদম ঠিক বলেছো, তাহলে তো তোমরা খুব ভালো বুঝেছো। তাহলে আজকে আমরা কি নিয়ে জানলাম বলতো? প্রিপোজিশন নিয়ে। চলো তাহলে তোমরা। ঠিক আছে আবির, বসো। আচ্ছা আপনি বলুন তো প্রিপোজিশন কাকে বলে? স্যার, প্রিপোজিশন মানে দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে যখন কোনো ওয়ার্ড সম্পর্ক স্থাপন করে সেটাকে প্রিপোজিশন বলা হয়। মানে নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে? না স্যার, কোনো দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে কিংবা দুটো প্রোনাউনের সম্পর্ক। আচ্ছা কিভাবে, একটা উদাহরণ দেন আপনি। এই যে বললাম যে দ্য বল ইজ অন দ্য টেবিল, এখানে বলটার সাথে টেবিলটার সম্পর্ক স্থাপন করছে। আচ্ছা আচ্ছা আপনি বলুন যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব আমি? স্যার এখানে এখানে অ্যাবাভ ব্যবহার করব। আর আপনি বলুন যে মানে আকাশ দিয়ে এরোপ্লেন উঠছে, আমরা বলি তো, মানে মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে চলে গেল, সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? স্যার এখানে ওভার ব্যবহার করব। সে কেন ব্যবহার করব অ্যাবভ আর কেন ওভার ব্যবহার করব? স্যার এখানে ফ্যানটা একটা স্থির জায়গায় রয়েছে, তার জন্য এখানে অ্যাবাভ ব্যবহার করব। এবং ওভার মানে কোনো একটা জিনিসকে অতিক্রম করে পেরিয়ে চলে যাচ্ছে, তাই ওভার ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, এবার যেটা বলি আবির। ঠিক আছে আবির, মোটামুটি ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি ভুল দিয়েছো। যেমন ধরো প্রিপোজিশন কাকে বলে, ওটা ওইভাবে না বলে তুমি এইভাবে বলবে যে প্রিপোজিশন, যেভাবে বললে ইন্টারভিউ নাম্বারটা ভালো হবে। আমি এটা বলছি না যে ভুল হয়েছে। প্রি মানে কি? প্রি মানে আগে, পজিশন মানে কি? অবস্থান। মানে যে সমস্ত শব্দগুলো নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা প্রিপোজিশন বলবো। প্রিপোজিশন হলো সেই সমস্ত শব্দ বা পদ যেগুলো নাউন বা প্রোনাউনের আগে ব্যবহার হয়ে বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাকে বলবো আমরা প্রিপোজিশন। সংজ্ঞাটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এটা ভুলে গেছি, মানে আছে লেখা কিন্তু ভুলে গেছি। হ্যাঁ, এটা পড়ে যাবে। আর যেটা আমরা বললাম অ্যাবভ এবং ওভার, অ্যাবভটা ব্যবহার হবে যখন আমাদের ওপরে থাকবে কোনো কিছু কিন্তু আমাদের নাগালের মধ্যে, যেমন ফ্যানটা তো আমাদের নাগালের মধ্যে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। কিন্তু ওভারটা যখন আমাদের কোনো নাগালটা পার হয়ে যাবে, আমরা কোনোভাবেই সেটাকে স্পর্শ করতে পারবো মানে অনেক উঁচুতে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব, ঠিক আছে? আর এছাড়া তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি ভুল দিলে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে আমি একটা ডেমোর ক্ষেত্রে আমি তোমাকে বলি, যখন তুমি বোর্ড ওয়ার্কটা করছো না, তখন কি করছো, খেয়েছো, এইসব কথাগুলো বলবে না।
যখন তুমি বলবে গুড মর্নিং, কেমন আছো তোমরা সব, বললে, বলার পরে তুমি যখন লিখছো যে আচ্ছা বলো তো এখন আমাদের কি ক্লাস, তাহলে তুমি যখন মুখে বলবে না, আমরা জানি আমাদের মুখে যেটা বলে হাত সেটা করে, তাহলে ক্লাসটা আরো সুন্দর হবে। তাহলে বাচ্চাদেরকে জিজ্ঞেস এখন আমাদের কি ক্লাস বলো তো, ঠিক বলেছো, এখন আমাদের ইংলিশ ক্লাস, লেখা হয়ে গেল। আজকে আমাদের কত তারিখ, কে বলবে, একদম ঠিক বলেছো রাহুল, আজকে আমাদের 11 তারিখ অক্টোবর মাস 2025। বুঝতে পেরেছো? এই যে তুমি যে বলছো সেইগুলোই পরপর করে লেখো, তাহলে লিখতেও সুবিধা হবে, তোমার বলতেও সুবিধা হবে, বাচ্চাদের সঙ্গে কোঅর্ডিনেশন হবে। তারপর যখন তুমি এবার লেখা হয়ে গেল, এবার তুমি বোর্ডের সামনের দিকে যখন ঘুরছো তখন বাচ্চাদেরকে বলো আচ্ছা বলো তো গতকালকে আমরা কি শিখেছিলাম। তাহলে তুমি যেহেতু প্রিপোজিশন শিক্ষা মানে পড়াচ্ছ, তার আগে অবশ্যই নাউন প্রোনাউন এগুলো পড়ানো হয়ে গেছে তোমার অলরেডি, আমি বুঝে গেছি। তাহলে গতকালকে আমরা কি শিখেছিলাম, ঠিক বলেছো রাহুল, গতকালকে আমরা নাউন এবং প্রোনাউন নিয়ে জেনেছি, তাই না? এভাবে শুরু করো, তাহলে তোমার কমফোর্টেবল হবে, তাহলে তোমার পড়াতে বেশি কমফোর্টেবল লাগবে। কারণ তুমি মুখে এক বলবে, হাতে এক লিখবে, দেখবে তোমার অতটা কমফোর্টেবল মনে হবে না। ঠিক আছে, যেটা মুখে বলবে বেশি লাগে আর একটু ইয়েও হয়, হ্যাঁ অনেকটা সমস্যা হয়। এই জন্য বলছি যখন তুমি বোর্ড ওয়ার্কটা করবে, যেগুলো লিখছো না সেগুলো বাচ্চাদের সামনে বলো, যে আজকে কি কয় তারিখ, এখন কি ক্লাস করছি আমরা, ঠিক আছে, এইগুলো বলো, তাহলে সুন্দর হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আমি দেবো ডেমো এবার। এটা স্যার কত মোটামুটি পেতে পারি? এখন নাম্বারে আশা করো না, এখনো নাম্বারের জায়গায় যায়নি, কোনো ভালো নাম্বারের জায়গায় যায়নি আমি, এখন অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখনো প্র্যাকটিস সৌভিক ছিলাম স্যার। আচ্ছা স্যার এবার দেবো আমি ডেমো। কে বলছো? সৌভিক আমি এবার ডেমো দিতে পারি? হ্যাঁ নেবো, সৌভিকের নেবো। সৌভিক, হ্যাঁ স্যার তুমি কি বোর্ড ব্যবহার করবে? হ্যাঁ স্যার করবো। ঠিক আছে, রেডি করো বোর্ড, যেভাবে আবির স্যার সৌভিকের পরে আমি দেবো স্যার। বেশ, সবার নিবো, একটু ওয়েট করো। আর সৌভিক আবিরের মতো করে রেডি করো তাড়াতাড়ি। স্যার আমি নিতে চাই স্যার ইন্টারভিউ। নেবো নেবো স্যার বোর্ড। বলো সৌভিক, বলো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে আবির, ঠিক আছে, আর সৌভিক ঠিক আছে, ওকে। এইভাবে থাকলে তবু হবে, যে দেখতে পেলে হবে তোমাদেরকে। স্যার আমি কি আসতে পারি? এক মিনিট দাও। ঠিক আছে, রেডি আছো তুমি সৌভিক? হ্যাঁ স্যার শুরু করবো? হ্যাঁ শুরু করো। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। স্যার থ্যাংক ইউ। আপনার সম্পর্কে বলুন। স্যার আমার নাম সৌভিক হালদার। স্যার আমি উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত পথের দাবি, এই হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত পথের দাবি গ্রাম থেকে আসছি। আমি 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে 16 সালে গ্রাজুয়েশন 16-18 ব্যাচে আমি ডিএলএড কমপ্লিট করে বর্তমানে আমি এখন একটা ব্যাংকের সিএসপি স্যার। আচ্ছা, আপনি কোন ব্যাংকে আছেন? স্যার আমি পিএনবি ব্যাংক। আচ্ছা আপনি বলুন তো, পিএনবি ব্যাংক ইউবিআই ব্যাংকের সঙ্গে কবে মার্জ হয়েছিল? 17 সালে স্যার, 2017 সালে। আচ্ছা আপনি বলুন তো, ভারতে প্রথম কবে ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল? 1969 সালে স্যার। এখন বর্তমানে আরবিআই এর গভর্নর কে? স্যার এটা জানা নেই। ঠিক আছে, আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? স্যার আমার জিওগ্রাফি। আচ্ছা আপনি বলুন, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? স্যার রিক্টার স্কেল। রিক্টার স্কেল। ভূমিকম্পের কেন্দ্রস্থল কাকে বলা হয়? ভূমিকম্প আমাদের ভূমিকম্প যে স্থান থেকে ভূমিকম্প উৎপন্ন হচ্ছে সেই জায়গাটায়, সেটা মাটির নিচেই অবশ্যই, সেই জায়গাটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থান। আর ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলা হয়? কেন্দ্র সোজাসুজি একদম আমাদের ভূত্বকের উপরে অবস্থিত সেই বিন্দুটাকে বলে উপকেন্দ্র। আচ্ছা, স্থানীয় সময় বলতে আপনি কি বোঝেন?
কোনো দেশের প্রত্যেকটা দেশের আলাদা আলাদা স্থানীয় সময় হয়। আমাদের যেরকম গ্রিনিচ গ্রিনিচের সময় থেকে আমাদের 5.5 ঘন্টা এগিয়ে আমাদের সময়ে হয়, যেহেতু আমরা উত্তর গোলার্ধে আছি এবং আমাদের 82°30' টাইমে 82°30' আমাদের অক্ষাংশে আমাদের ভারত অবস্থিত। তো সেই হিসেবে এইটা হচ্ছে আমাদের স্থানীয়। তাহলে এটা যদি স্থানীয় সময় হয় তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে লোকাল টাইম এবং স্ট্যান্ডার্ড টাইম। তাহলে স্ট্যান্ডার্ড টাইম কোনটা? তাহলে ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোনটা আর তাহলে লোকাল টাইম কোনটা? ভারতের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 82°30' করে ধরা হয় এবং আমাদের এবার সেটা হচ্ছে সেটা স্থানভেদে পরিবর্তন হতেও পারে। ধরুন আমি এখানে আছি, আমার স্ট্যান্ডার্ড টাইম, আমার লোকাল টাইমটা আমাদের স্ট্যান্ডার্ড টাইম থেকে আলাদা হবে। আচ্ছা আপনি বলুন তো, ভারতের কোন নদী মানে কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? স্যার সুবর্ণরেখা স্যার। আচ্ছা আপনি আর মাহি নদী বলুন। সুবর্ণরেখা এবং মাহি নদী। আচ্ছা আচ্ছা আপনি অন্তর্বাহী নদী বলতে কি বোঝায়? অন্তর্বাহী নদী স্যার এটা আমার খুব একটা আইডিয়া নেই স্যার। বেশ। আচ্ছা আপনি বলতে পারবেন যে ওয়ানিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা একটি কাব্যের নাম বলতে পারবেন বা উপন্যাস? হ্যাঁ অনেকগুলো আছে স্যার, যেমন শ্রীকান্ত, পথের দাবি। আপনি কি কোনো বই পড়েছেন? না স্যার আমার কোনো পড়া নেই। আচ্ছা, মিড ডে মিল শিক্ষকদের কি খাওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ স্যার, মিড ডে মিল অবশ্যই একজন শিক্ষকের খাওয়া উচিত। স্টুডেন্টদের খাওয়ার আগে অবশ্যই একজন আমাদের নিয়মে আছে, একজন মিড ডে মিল খাওয়ার আগে যারা রান্না করছে তারা এবং একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং যে কমিটি হয় আমাদের, সেই কমিটিরও একজন বা গার্জিয়ানের খাওয়া উচিত। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বাচ্চাদেরকে দেওয়া উচিত। এখন মিড ডে মিলে মাথা পিছু কত টাকা বরাদ্দ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে? 8 টাকা 70 পয়সা। 6 টাকা 78 পয়সা। সরি স্যার। ঠিক আছে, আপনি পছন্দ মতো একটা ডেমো দেন। ঠিক আছে। দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ দেখা যাচ্ছে। শুরু করি। হ্যাঁ তোমরা সবাই কেমন আছো? ও সবাই ভালো আছো? আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বলো তো আজকে তারিখটা কত বলো তো আগে? হ্যাঁ ও আজকে 12 তারিখ, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম বলো তো? হ্যাঁ হ্যাঁ, আগের দিন আমরা কি শিখেছিলাম? পোশাক, তাই তো? পোশাক। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বলো তো তাহলে পুলিশের পোশাককে কি বলবো? কি বললে? হ্যাঁ খাকি, তাই তো? আর ডাক্তারের পোশাককে কি বলবো? অ্যাপ্রন। আচ্ছা তোমরা যে পোশাকটা পরে আছো তোমাদের পোশাককে কি বলবো? হ্যাঁ ইউনিফর্ম, তাই তো? আমাদের ইউনিফর্ম কিরকম? সাদা তো? হ্যাঁ সাদা। আচ্ছা তোমাদের মধ্যে আমাকে কে বলবে আজকে আমাদের কটা ঋতু কে বলবে? কটা ঋতু বলো? হ্যাঁ ঋতু কটা? ঋতু 6টা, তাই তো? 6টি ঋতু। আচ্ছা আচ্ছা, ঋতুকে আমরা ইংরেজিতে কি বলি বলো? সিজন, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা 6টা ঋতু তো জানি, কে আমাকে বলবে 6টা ঋতুর নাম? আচ্ছা তুমি বলবে, ঠিক আছে বলো তাহলে কি কি ছিল 6টা ঋতুর নাম? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা যখন গরমকাল থাকে একরকম ড্রেস পরি, শীতকাল থাকে তখন আরেক রকম ড্রেস পরি, যখন বর্ষাকাল থাকে তখন আরেক রকম ড্রেস, তাই তো? হ্যাঁ তাহলে আজকে আমরা কি জানবো বলতো? হ্যাঁ ঋতু বদল, পোশাক বদল। ঠিক আছে, ঋতু বদল, পোশাক বদল। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে আবার কে বলবে গ্রীষ্মকাল? এই গ্রীষ্মকালে
আমরা কি ধরনের পোশাক পরি বলো তো? হ্যাঁ, এরকম পোশাক, সুতির পোশাক, তাই তো? গ্রীষ্মকালে কি ধরনের পোশাক পরি? সুতির পোশাক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে কে একজন বোর্ডে এসে লিখে যাও তো যে গ্রীষ্মকালকে ইংরেজিতে কি বলে? কি বললে? হ্যাঁ, সামার বলে, তাই তো? সামার, তাই তো? হ্যাঁ, সামার। আচ্ছা আচ্ছা, বর্ষাকালে কি আমরা একই জিনিস পড়ি? না, তাই তো? হ্যাঁ, বর্ষাকালে কি করি তাহলে? হ্যাঁ, বর্ষাকালে আমরা পড়ি সিনথেটিক জিনিস। কারণ সিনথেটিক জিনিস কেন পড়ি? সিনথেটিক জিনিস পড়লে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই তো? মায়েরা কি করে? মায়েরা শাড়ি, সিনথেটিক শাড়ি পরে বর্ষাকালে, কারণ তাড়াতাড়ি শুকোবে। আচ্ছা, আর কি করি আমরা? আমরা যখন আসি বর্ষায় করে আসি, ছাতা নিয়ে আসি, আর কেউ হ্যাঁ রেইনকোট পরে আসি। তাহলে কি কি ইউজ করি? শাড়ি আর কি, আর রেইনকোট, তাই তো? রেইনকোট, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি জানো এই সিনথেটিকের শাড়ি বা রেইনকোট কি দিয়ে তৈরি হয়? জানো? আচ্ছা আচ্ছা, এটা জানো? হচ্ছে সিনথেটিক দিয়ে তৈরি হয়। এবং তোমরা জানো কিনা জানি না, এই সিনথেটিকটা আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে খনিজ তেল থেকে। হ্যাঁ, খনিজ তেল তোমরা তো জানবে না। খনিজ তেল হচ্ছে মাটির তলা থেকে পাওয়া যায়। আমাদের দেশের নাম কি? ভারত তো? এরকম বড় বড় বিভিন্ন দেশ আছে যেখানে সেই দেশের মাটির তলা থেকে খনিজ তেল পাওয়া যায়, এবং সেই খনিজ তেল থেকে আমরা সিনথেটিক পাই। আচ্ছা আচ্ছা, এই আর কি আছে? শীতকাল, তাই তো? শীতকালে কি আমরা এই গরমকালে যে জামা পরি সেই জিনিসকে আমরা শীতকালে পরি না তো? হ্যাঁ, এখন আমরা কি করি? ঠান্ডা লাগে তো কি করি? হ্যাঁ, সোয়েটার পরি। তাহলে কি করি? সোয়েটার, তাই তো? আর কি করি? টুপি বলছো? হ্যাঁ, টুপি তো। আচ্ছা, তোমরা কি জানো আমাদের সময় না একদম টুপি ছিল? কি টুপি জানো তো? হ্যাঁ, হনুমান। তোমরা কেউ দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো? বাহ বাহ বাহ। আচ্ছা, তুমি কি জানো সেই হনুমান ইংরেজি কি? হ্যাঁ, মাঙ্কি। বাহ, তোমরা তো বেশ পড়াশোনা করো। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, যখন গ্রীষ্মকাল ছিল তখন আমরা একটা ড্রেস পরেছি, বর্ষাকাল যখন আসলো তখন আলাদা ড্রেস, যখন শীতকাল আসলো তখন আলাদা ড্রেস। এখান থেকে আমরা তো এটা ভাবতেই পারি আমাদের যখন ঋতু পরিবর্তন হচ্ছে, আমাদের পোশাক পরিবর্তন হচ্ছে তো। হ্যাঁ, তাহলে আজকে আমরা সেটা বলো তো, ঋতু বদল পোশাক বদল। আচ্ছা, তাহলে তোমরা চুপ করে বসো, আজকে এই পর্যন্ত থাকলো। কেউ কিন্তু গন্ডগোল করবে না, পরের স্যার আসছে, তোমরা চুক্তি করে। আচ্ছা সবিক, বলো তো বাচ্চাদের কেন ইউনিফর্ম পরানো হয় স্কুলে? স্যার, বাচ্চাদের ইউনিফর্ম এই কারণে পড়া হয়, সেখানে ধনী মানে জাতি বর্ণ প্রত্যেক মানুষ একসঙ্গে থাকে, এবং তাদের মধ্যে যেন কোনো রকম ভেদাভেদ তৈরি না হয়, সেজন্য সমস্ত বাচ্চাকেই স্কুলে একই রকম ড্রেস পরানো হয়। আচ্ছা, ঠিক আছে সবিক, ওভারঅল খুব ভালো ছিল, কনফিডেন্স ভালো, ফেসিয়াল এক্সপ্রেশনও খুব সুন্দর ছিল। ঠিক আছে, কয়েকটা প্রশ্নের উত্তর একটু ভুল হয়েছে, আদারওয়াইজ খুব ভালো হয়েছে। ঠিক আছে, একটু পড়াশোনা করলে বাকিগুলো কারেকশন হয়ে যাবে। আদারওয়াইজ তোমার কথা বলার ধরন বলো, ডেমোটা দেওয়া, তোমার কনফিডেন্স অনেক ভালো আছে। এইভাবে ধরে রাখবে, আর একটু গ্রো করো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, রেগুলার প্র্যাকটিসে রাখো, আশা করছি আরো বেটার হবে। খুব ভালো হয়েছে সবিক। ঠিক আছে। স্যার আমি দিতে চাই। রিনা, তুমি কালকে ম্যামকে দিও। ওকে স্যার, ওকে। আমি নতুনদের কিছু নিই যারা একদম দেয়নি। আর স্যার কে তাহলে দেবে? আমরা কি কালকে ম্যামকে দেব? হ্যাঁ দিও। স্যার আমি দিব। স্যার আমি দিতে পাইনি স্যার। বলো বলো, বুঝতে পারলাম না। স্যার আমি তো এর আগে দিতে পাইনি, এর আগের দিন আমি স্যার দিতে পাইনি। নেব, ঠিক আছে, আলিমে নিব। স্যার আমিও দিতে চাই। আমি দিতে চাই। এক মিনিট, অনুষা নাকি নাম তোমার নাম? স্যার আমি দেবো। অনসুয়া। অনসা দাও। বলছি স্যার তাহলে আমরা কি ম্যামকে দেবো, আজকে দেবো না? দেবে দেবে, নিব, একটু ওয়েট করো, এদের নিই, কয়েক যারা নতুন একদম তাদের নিই। অনসা দাও। অনসা রেডি? স্যার একটু কথা বলবো স্যার, 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট, বলো সৌভিক। স্যার ডেমোটা স্যার কেমন ছিল? আমি জীবনে কোনদিন ডেমো দিইনি, আমি ডিএলএড কলেজে কোনদিন যাই। ভালো হয়েছে সৌভিক, আরো পেপার প্রিপারেশন করলে আরো ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, ঠিক আছে। এই ডেমোটা আরো ভালো করে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত তোমার ভালো হবে। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি স্যার ডিএলএড কলেজে কোনদিন যাইও নি, আর কোন সত্যি কথা স্যার ডেমো দেইনি। হ্যাঁ স্যার, ওই জন্য সমস্যা স্যার। ভালো হয়েছে, তুমি আরো প্র্যাকটিস করো, আরো বেশি স্মুথ হবে। ঠিক আছে, অনসা রেডি?
স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, আসলে আমার বোর্ডটা না আজকে রেডি নেই, আমি একটি মানে ভিডিওটা অফ করে দিতে চাই। ঠিক আছে, ভিডিও অফ করে দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, শুরু করি তাহলে। হ্যাঁ স্যার আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা আপনি নিজের সম্পর্কে ধন্যবাদ বলুন। স্যার। স্যার আমার নাম অনুসুয়া দাস, আমার বাবার নাম অমিত কুমার দাস। আমি উত্তরবঙ্গের একটি সুন্দর জেলা জলপাইগুড়ি থেকে আসছি। আমি 2006 সালে মাধ্যমিক, যথাক্রমে 2008-এ উচ্চ মাধ্যমিক এবং 2011-তে আমার ইংরেজি সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপরে শিক্ষিকা হওয়ার লক্ষ্যে 2011-13 ব্যাচে আমি আমার ডিএলএড সম্পূর্ণ করি। বর্তমানে আমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সাথে সাথে আমি আমার যে মায়ের কর্তব্য অর্থাৎ আমার সন্তান রয়েছে তাকে নিয়েই ব্যস্ত থাকি। আপনি আপনার কোন ডিস্ট্রিক্ট বললেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি ভৌগোলিক ভূমিরূপ সম্পর্কে একটু আমাদেরকে বলুন। স্যার জলপাইগুড়ি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ভূমিভাগ, যেখানে আমাদের তরা এবং দোয়াশ অঞ্চলটি অবস্থিত। এর ভূমিভাগ যেমন খেবড়ো পাহাড়ি এবং বাতাসে প্রচুর আর্দ্রতা রয়েছে, কারণ এখানে বৃষ্টিপাত অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই বেশি হয়। আপনি বলুন তরা এবং দোয়াশ বলতে কি তিস্তা বোঝায়? নদীর হ্যাঁ স্যার, তিস্তা নদীর পূর্ব ভাগকে তরা বলে এবং পশ্চিম ভাগকে ডুয়ার্স বলে। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত। তিস্তা নদীর উৎপত্তি স্যার এটা আমার এই মুহূর্তে জানা নেই, আমি জেনে নেব। আচ্ছা, শেক্সপিয়ারের নাম শুনেছেন? হ্যাঁ স্যার। শেক্সপিয়ারের লেখা কয়েকটি ট্র্যাজেডি নাটকের নাম বলুন তো। স্যার শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি যেগুলো বহুল প্রচলিত সেগুলো হচ্ছে ওথেলো, ম্যাকবেথ, হ্যামলেট, জুলিয়াস সিজার। আচ্ছা, আপনি এই যে ইংলিশে অনার্স করেছেন, বাচ্চাদেরকে আপনি ইংলিশ বিষয়টা কিভাবে সহজ করে উপস্থাপন করবেন? স্যার এক্ষেত্রে আমি একটি শিশুকে তাদের প্রাত্যহিক জীবনে বিদ্যালয় নির্ঘণ্টের মধ্যে যে সময়গুলি তারা বিদ্যালয়ে থাকবে এবং কার্যে হস্তক্ষেপ করবে, তাদের প্রত্যেকটি ক্ষণে ক্ষণে আমি ইংরেজি এই বিষয়টিকে তাদের কাছে খুব সহজলভ্য করে তুলবো। সেটা স্পোকেন ইংলিশের মাধ্যমে অবশ্যই হবে, ছোট ছোট বাক্য, ছোট ছোট শব্দ যেগুলো আমি তাদের প্রতিনিয়ত বলতে থাকবো এবং মূর্ত কিছু বিষয়ের মাধ্যমে আমি তাদের বোঝাবো যে ইংরেজি বিষয় আমরা যদি চেষ্টা করি খুব সহজে বলার মাধ্যমে শিখে নিতে পারবো। আচ্ছা, ইংরেজিতে কয়টি সেমিভাইল আছে? সেমিভাইল দুটি। কি কি আছে? ডব্লিউ এবং ওয়াই। ওকে, আপনি নিজের পছন্দ মতো একটা ডেমো দেন। ধন্যবাদ স্যার। স্যার আমি ক্লাস 3 থেকে একটি ডেমো দিচ্ছি। গুড মর্নিং আমার ছোট বাচ্চারা, কেমন আছো সকলে? আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, গতকাল তোমাদের আমি ক্যাট, ডগ এগুলো নিয়ে ছোট্ট একটা গল্প বলেছিলাম। আজকে কিন্তু আর গল্প বলবো না, আজকে একটা রাইমস বলবো। চলো আমরা সকলে মিলে রাইমসটা বলি, তোমরা নিজের জায়গায় বলবে, আমি আমার জায়গায় বলবো, কেমন? বলবো, তারপরে কি কি আমরা জানতে পারি দেখে নিই। চলো, এটা কিন্তু আমি তোমাদের জন্য লিখেছি, কেমন হলো তোমাদের থেকে কিন্তু আমি রিভিউ নেবো। আমি কি বলো? দ্য ক্যাট হ্যাজ আ কিটেন, what does it say? All through the day. বাহ, সুন্দর হচ্ছে। বলো বলো রহিমা, বলো। The dog has a puppy, what does it say? ভাও ভাও ভাও। All through the day. বলো, তোমরা তো সকলে সুন্দর বলছো। বলো, আর একটা স্ট্যান্জা রয়েছে। The cow has a calf, what does it say? moo 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 all through the day. বাহ, তোমরা তো দারুণ বলছো। আচ্ছা, এবার আমি বোর্ডে কি কি লিখছি সেটা তোমরা একটু লক্ষ্য করো। আমি লিখলাম, কে বলবে কে বলবে? বাহ, সকলে একসাথে বলে দিয়েছি, ক্যাট, CAT। তোমরা তো এই বানানগুলো সবাই জানো মোটামুটি।
আচ্ছা, ক্যাট হ্যাজ কিটেন। আর কি লিখছে? মিউ মিউ। আচ্ছা, এই একই জিনিস আমরা আবার লিখবো পরে। পরের স্ট্যান্ডাতে কি পড়লাম? আমরা পড়লাম দ্য ডগ হ্যাজ আ পাপি। হোয়াট ডাজ ইট সে? ভাউ ভাউ ভাউ। ভাও লিখতে পারি, আবার পারি। এটা সুন্দর লাগার জন্য আমি ভাও বলেছি। আমি বার্ক লিখলাম, কেমন? এরপর স্ট্যান্ডার্ডে কি লিখলাম? দ্য কাউ হ্যাজ আ কাফ। হোয়াট ডাজ ইট সে? অল থ্রু দ্য ডে। তাহলে দেখো তো, তিনটে স্ট্যান্ডা তৈরি হলো। এখানে লিখেছি ক্যাট, এখানে লিখেছি কিটেন, এখানে লিখেছি মিয়াও, তারপরে লিখেছি ডগ, তারপরে লিখেছি ভাউ, তারপরে লিখেছি, তার আগে লিখেছি পাপি, তারপরে লিখেছি বার্ক, তারপরে লিখেছি কাউ, কাফ আর মু। তাহলে এগুলো কি হলো? প্রথমটা আমাদের অ্যানিমেলস এর নাম, তারপরে হচ্ছে তার বেবিদের নাম, তারপর হচ্ছে তার সাউন্ডস এর নাম। দেখো তোমাদের এই চ্যাপ্টারটা, বইটা দেখো, এতে কিন্তু এগুলোই রয়েছে। হ্যাঁ, তার মানে আমরা কোনো অ্যানিম্যাল, তার বেবিকে আমরা কি বলবো, আর সাথে সেই অ্যানিম্যালটার সাউন্ডটাকে আমরা কি বলবো। তোমরা আগের চ্যাপ্টারে এটা পড়েছিলে। তাহলে আমরা এই রাইমস এর মধ্যে দিয়ে একই জিনিস আবার দেখলাম। তাহলে জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারলে তো? আরো কিছু অ্যানিমেলস রয়েছে, তাদের বেবিস রয়েছে, তাদের সাউন্ডস রয়েছে। পরের দিন কিন্তু আমরা এগুলো নিয়েও আবার দেখবো, আবার চর্চা করব, কেমন? সকলে কিন্তু স্কুল মিস করবে না, কি করবে না তো? না। আচ্ছা, এবার কিন্তু আমাকে রহিমা বলবে আমি ক্যাট স্পেলিংটা কি লিখেছি, বলো রহিমা। সিএটি। বাহ। আচ্ছা, এবার রক্তিম তুমি বলবে ক্যাট কোন সাউন্ডসটা করলো এখানে? মিউ। মিউ বলেছে, তাহলে ক্যাটের সাউন্ড হলো মিউ। আচ্ছা, এবার কে বলবে? বাহ, সকলে তো হাত তুলছো তোমরা, তার মানে তোমরা সকলে বুঝতে পেরেছো, তাই তো? ঠিক আছে, তোমরা চুপটি করে বসো, আর তোমরা কিন্তু লক্ষ্য করবে আশেপাশে কোন কোন অ্যানিমেলস তোমাদের আছে। আমাকে যেগুলো বলবে আমি সেগুলো বেবি আর সাউন্ডস এর নাম বলে দেবো তোমাদের, কেমন? ঠিক আছে, চুপটি করে বসো। স্যার, আমি শেষ করলাম। আচ্ছা, ঠিক আছে, বাকিরা একটু ফিডব্যাক দাও, তোমরা প্রত্যেকে শুনেছো। স্যার ওভারঅল ঠিকই আছে স্যার। একজন একজন করে বলো। স্যার বলছিলাম যে ওভারঅল ঠিক আছে, ম্যাম খুব সুন্দর পড়িয়েছেন আমাদের, ব্যাস এটুকু। হ্যাঁ, কথা বলার ধরন সবকিছু ঠিক ছিল, দু একটা প্রশ্ন একটু ভুলভাল হয়ে গেছে, ওটা ঠিক করে নিও। যেমন তুমি বলেছো জুলিয়াস সিজার, ওটা নয়, ওটা হিস্টোরিক্যাল হবে, ঠিক আছে? এভাবে দু একটা হয়তো মিস গেছে, এগুলো একটু ঠিক করে আচ্ছা, দিবে। ওটা রোমিও জুলিয়েট হতো স্যার, ওটা রোমিও জুলিয়েট হতো, আমি ওটা ভুল ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ তোমার কথা বলার ধরন, পড়ানোর স্ট্র্যাটেজি খুব ভালো আছে, ঠিক আছে? কিপ ইট আপ, খুব ভালো আছে। ধন্যবাদ স্যার। দেবব্রত রেডি? বলছি তরাই ডুয়ার্সটা কি ঠিক বললো? পূর্ব দিকে ডুয়ার্স হয় না? হ্যাঁ স্যার, পূর্ব দিকে ডুয়ার্স, পূর্ব দিকটা পশ্চিম দিকে তরাই। উনি মনে হয় উল্টো বললেন একটু। হ্যাঁ, উল্টো বলেছে, সেই জন্য বললাম দু একটা জিনিস ভুল হয়েছে, সবকিছু মনে থাকে না তো আমার, একটু তোমরা খেয়াল রাখবে, কারণ প্রশ্ন ঠিক করতে আছে করতে স্যার, আমি এটা জেনে নেবো। দেবব্রত রেডি আছো? হ্যাঁ স্যার। ওকে, বোর্ড আছে তোমার? না স্যার, কালকে কিনবো আর কি। আচ্ছা, বেশ। ভিডিও অন করতে পারবে? এইরকম দিচ্ছে আজকে, কালকে থেকে বোর্ডে দেবো। আচ্ছা, বেশ, ঠিক আছে। স্যার, আমি বোর্ডে একটা ডেমো দিতে চাই। ঠিক আছে। সুপ্রিয়া প্রশ্ন করবে দেবব্রতকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, দেবব্রত শুরু করো। স্যার ম্যাম, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনি আপনার সম্বন্ধে বলুন কিছু। আমি দেবব্রত সাউ, বাবা মিহির সাউ। আমি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর থানা নটা গ্রামের বাসিন্দা। আমি 2018 সালে মাধ্যমিক, 2020 সালে উচ্চ মাধ্যমিক এবং 20-22 সেশনে ডিএলএড করি ঝাড়গ্রাম ডায়েট কলেজ থেকে। তারপর 2023-25 সিজনে সুবর্ণরেখা মহাবিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক লাভ করি। আচ্ছা, আপনি ডায়েট থেকে ডিএলএড করেছেন, তাই তো? হ্যাঁ ম্যাম।
ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আচ্ছা, এই ডায়েটটা যেটা শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয়, এই ডায়েটগুলোকে কে অনুমোদন করেন? এনসিটি। আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন যে পরীক্ষা আর অভিজ্ঞার মধ্যে কি পার্থক্য? ম্যাম কি বললেন, শোনা গেল না। বলছি, আপনি কি বলতে পারবেন পরীক্ষা আর অভিজ্ঞার মধ্যে কি পার্থক্য? অভিজ্ঞাপত্রটা ম্যাম মানে কর্ম চলাকালীনও নেওয়া যায়, আর ওইখানে এটা একটা নিরবিচ্ছিন্ন পরীক্ষা, নিরবিচ্ছিন্ন মানে ধাপ, যে কোনো সবসময় করানো যায়। আর পরীক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকে এবং সেই সময় অতিক্রান্ত হওয়ার পর পরীক্ষাটা নেওয়া হয়। আচ্ছা, আপনি তো বাংলা বিষয়ে অনার্স করেছেন, তাই তো? হ্যাঁ। তাহলে বলুন তো, বাংলায় প্রথম উপন্যাস কোনটা? বঙ্কিমচন্দ্রের উপন্যাসটা লেখা হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ম্যাম জানা নেই মুহূর্তে। আচ্ছা বেশ, স্যার বলুন আপনি। ওকে, দেবব্রত শুনতে হ্যাঁ পাচ্ছ? বলুন। দেবব্রত, হ্যাঁ শোনা যাচ্ছে। একজন শিক্ষকের শিশু মনস্তত্ত্ব জ্ঞান কেন থাকা দরকার? একজন শিক্ষকের শিশু মনস্তত্ত্ব জ্ঞান প্রয়োজন, কারণ শিক্ষার্থীর মনকে বুঝিয়ে তাদের মতো করে তার সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য শিক্ষককে শিশু মনস্তত্ত্ব জানতে হয়। আচ্ছা, কোয়েলবার্গের নৈতিক বিকাশের কটি স্তরের কথা বলেছেন? 3টি স্তরের কথা বলা হয়েছে। কি কি? প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। আমি তো জিজ্ঞেস করলাম স্তরের কথা। আর সেগুলোকে আবার 2টি করে স্তরে, মানে টোটাল 6টা স্তর আছে। আচ্ছা আচ্ছা, আমাদের মানে কোহেলবার্গ ছাড়া আরেকজন মনোবিজ্ঞানীর নাম বলুন তো, যিনি নৈতিক বিকাশ নিয়ে আলোচনা করেছেন। পিয়াজে। পিয়াজে নৈতিক বিকাশের কটি স্তরের কথা বলেছেন? 4টি স্তরের কথা বলেছেন। কি কি? অ্যানোমি, হেট্রোনমি, রিসিপ্রোসিটি। স্যার এই মুহূর্তে স্তরগুলো ঠিক মনে পড়ছে না। ওকে বেশ। অটোনমি এরকম ছিল আর কি। রিমিডিয়াল টিচিং বলতে আপনি কি বোঝেন? ক্লাসে যারা পিছিয়ে থাকে তারা যাতে না পিছিয়ে পড়ে, তার জন্য আলাদা করে ছাত্রছাত্রীদের যে প্রশিক্ষণ মানে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় রিমিডিয়াল টিচিং। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আপনি কি বোঝেন? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে প্রত্যেক ব্যক্তির মধ্যে সমপরিমাণে সমান দক্ষতা থাকে না, যে পার্থক্যটা থাকে ব্যক্তি বা শিশু কেন্দ্রিক, ওইটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ঠিক আছে, আপনি পছন্দ মতো একটা ডেমো দেন। স্যার আমি যুক্তাক্ষর পড়াচ্ছি ক্লাস 2 থেকে। ঠিক আছে। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? খুব ভালো আছো? বাহ। আমি তো ভালোই ছিলাম, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। আচ্ছা, আজকে আমরা একটা মজার গল্প করব, ঠিক আছে? তার আগে আমাদের প্রতিদিনের কাজ চটপট করে ফেলি, চলো। হ্যাঁ বলো, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাহলে বলে ফেলো, আজ কত তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে 12 তারিখ। 12, 10, 25। তোমরা তো বড় হয়ে গেছো, কোন ক্লাসে উঠেছো বলো? 2য় শ্রেণী, বাহ। আচ্ছা, আমি তো তোমাদের গল্প বলবো বললাম, তার আগে তুমি রিমি বলো তো, তুমি আজকে কেন দাদুর পিঠে চেপে এসছো স্কুলে? পা ব্যথা? ও আচ্ছা, সেজন্য এসছো বুঝি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তো আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে জানলাম। আচ্ছা, আজকে তাহলে এই পা ব্যথা নিয়ে গল্প করি, চলো। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরা কিন্তু দুষ্টুমি করবে না, তাহলে গল্পটা শুরু করি, চলো। আচ্ছা, তোমরা কি জানো রিমির মতো পা যখন ব্যথা হয় তখন বর্ণরা একসঙ্গে যায় না, তখন তারাও পিঠে চড়ে যায়, জানো?
কারো না কারো পিঠে চড়ে। আচ্ছা, আমি আসার আগে তোমাদেরকে স্যার কিছু একটা পড়াচ্ছিলেন, আমি শুনলাম। বলো কি পড়াচ্ছিলেন? হ্যাঁ বলো, একটু দু লাইন আমাকে বলো। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, তাই তো? স্যার এটা পড়াচ্ছিলেন? আচ্ছা, আমি এখানে দুটো শব্দ লিখছি বোর্ডে, দেখো। মঙ্গল আর জঙ্গল। ম ও গ ল, মঙ্গল। বর্গের জ ও গ ল। কি বলছো রিমি? এইভাবে লেখা ছিল না মঙ্গল আর জঙ্গল? কিভাবে লেখা ছিল আসো তুমি একটু আমাকে শিখিয়ে দিয়ে যাও। ও ম ওর নিচে গো তারপরে লো লেখা ছিল। ও আচ্ছা, আমি তো জানতাম না জানো। যাক, তুমি শিখিয়ে দিলে। আচ্ছা তোমরা দেখো তো, এখানে তো শ্যাম কোথায় লিখেছি, আমিও তো ম লিখেছি, ঠিক দেই। রিমিও ম লিখেছে, আমিও লিখেছি, ও লিখেছে। গোটা শুধু আমি আলাদা লিখেছিলাম, ও একসাথে জুড়িয়ে লিখেছে। তাহলে তো সেই একই কথা হচ্ছে, তাই তো? একই হচ্ছে না, ঠিক বলেছো শ্যাম। কেন একই হচ্ছে না জানো? যখন আমরা ম ও গ ল লিখবো, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ব্যঞ্জন বর্ণে পড়েছিলাম, কি বলেছিলাম যে একটা একটা ও লাগে, তাই তো? কিন্তু যখন একই সাথে লাগবো তখন কি ও লাগবে? একটা ও লাগলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে আজকে আমরা কি শিখলাম জানো? এই বর্ণটারও একটা নাম রয়েছে, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বলেছি, সেরকম একটা এই বর্ণটারও নাম আছে। এই বর্ণটার নাম হলো যুক্ত বর্ণ। কি বললাম? যুক্ত বর্ণ। আচ্ছা তোমরা এই যে যুক্ত বর্ণ লিখেছি, এখানে দেখো তো কোনো যুক্তাক্ষর পাও কিনা? পেয়েছো? আচ্ছা কে বলবে, কে বলবে? রিমা বলবে? বলো কি যুক্ত বর্ণ আছে? কয়তো। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা কয়তো আছে এমন আর একটা যুক্ত বর্ণ কেউ কি বলতে পারবে? একটু হাত তুলো। কি? আচ্ছা বলো ফতেমা, কি বললে আবার বলো? রক্ত, ঠিক বলেছো। রহিম হাতটা নামিয়ে নিলে কেন? তুমিও কি রক্ত বলতে? তুমি কি বলতে বলো? মুক্ত। বাহ, তাহলে তোমরা তো খুব ভালো শিখলে। আচ্ছা রহিম যে ছড়াটা বলে একটু বলো। আজ আর পড়া নয়, হবে শুধু গল্প, তবে তা বেশি নয়, হবে অল্প স্বল্প। এই ছড়াটা আমি বোর্ডে লিখছি, ঠিক আছে? এই ছড়াতে কতগুলো যুক্তাক্ষর আছে তোমরা আমাকে বলবে, কোথায় কোথায় আছে আর কিভাবে আছে একটু আমাকে বলবে। তাহলে বলো, আজ আর পড়া নয়, এখানে তো লাইনটাই নেই। হবে শুধু গল্প, এখানে কোথায় আছে বলো? জোরে বলো, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। গল্প, বাহ। গল্পে কি যুক্তাক্ষর আছে? লয়প। বাহ, তোমরা তো শিখে গেলে। তাহলে পরের লাইনটা তোমরা বাড়িতে গিয়ে এই মজার খেলাটার দ্বারা পরের লাইনে কি কি যুক্তাক্ষর আছে একটু ভেবে বলবে। পরের দিন আমরা এটা নিয়ে আরো বেশি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা স্যার আসছেন, ততক্ষণ তোমরা দুষ্টুমি করবে না, চুপটি করে বসে থাকবে। ঠিক আছে স্যার, শেষ করলাম। বেশ, খুব ভালো হয়েছে। ঠিক আছে দেবব্রত, খুব ভালো হয়েছে। আজকে তুমি প্রথম দিলে? হ্যাঁ স্যার, ভর্তি হওয়ার আগে একবার দিয়েছিলাম। বেশ, অনেকটা ভালো হয়েছে। এর আগে যেদিন শুনেছিলাম অতটা ভালো হয়েছিল, আজকে অনেকটা কনফিডেন্স বেড়েছে। ঠিক আছে সুপ্রিয়া, তুমি বলো কিছু। হ্যাঁ স্যার, ওর আগের দিনটা আমি শুনেছিলাম, ওর থেকে আজকেরটা ভালো হয়েছে। হ্যাঁ, অনেকটা ডেভেলপ হয়েছে, আস্তে আস্তে প্র্যাকটিস করো, আরো ভালো হবে। ঠিক আছে স্যার অভিজ্ঞার পরীক্ষার মধ্যে পার্থক্যটা একটু বলে দিন। হ্যাঁ সুপ্রিয়া বলে দাও তো। হ্যাঁ স্যার, পরীক্ষা মানে হচ্ছে যে শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞান যে কতটা আছে সেটা যে পরিমাণ করা হয়, সেটাই হচ্ছে পরীক্ষা। আর অভিজ্ঞা হচ্ছে যে পরীক্ষা নেওয়ার যে জন্য যে প্রশ্নপত্র বা কৌশল ব্যবহার করা হয়, সেটাই হলো অভিজ্ঞা। ওই গঠনমূলক প্রশ্ন, ওই প্রশ্নগুলো তৈরি করাই হচ্ছে অভিজ্ঞা। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন। আমি একটা কথা বলবো। হ্যাঁ রিনা বলো, বলো রিনা। ওই যে যিনি পড়ালেন বললেন যে আমরা আগের দিন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছি, এটা আমরা শিখলে ভালো না?
রিনার কথা আসছে না ক্লিয়ার, রিনা যে কি বলে কিছু বুঝতে পারি না। স্যার বলছে এখানে পূর্ব পাঠের আলোচনা করতে গিয়ে যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের কথা বললো, তো ওটা কি আলোচনা স্বরবর্ণ করা ব্যঞ্জনবর্ণটা আগের দিনে আলোচনা শিখেছি শুরু? বললো, আর মানে একদিনে কি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখা যায়? এটা আগের বার শিখেছি বা এর আগে আমরা শিখেছি, এই কথাটা বললে আরো পারফেক্ট হতো। ওটা কোনো ব্যাপার না, শোনো একই দিনে শিখে নে, সেটা ইন্টারভিউ যারা রয়েছে জানে। এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম বলো তো? ঠিক বলেছো যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, যে আগের ক্লাস বলতে যে তোমার একদিনে যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছে এমনটা না, ঠিক আছে? এর আগে শিখেছে, আমি ওটাই বলতে চাইছি যে বলা চলবে, আমি এই জন্য না বলা যাবে। এর আগে শিখেছে মানে কি স্বরবর্ণ ঠিক। ব্যঞ্জন বর্ণ একদিনে শিখেনি, শিখেছে। ঠিক স্যার আছে। যুক্ত বর্ণের ধারণা দিতে গিয়ে স্যার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের পূর্বপাঠ আলোচনা কি ঠিক হলো? হ্যাঁ, কেন হবে না? কারণ তুমি যুক্ত পাঠ তো পরে শেখাবে, যুক্তক্ষর তো পরে শিখবো। আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমরা শিখবো, তারপর তো যুক্তক্ষর শিখবো, তাই না? আচ্ছা স্যার, এমনিও বলতে পারি স্যার যে আমরা আগের দিন বর্ণ শিখেছিলাম, তো শুধু বর্ণ শিখেছিলাম নাকি? হ্যাঁ তুমি বলতে পারো, কিন্তু এটা বললে ভালো হবে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা আমরা শেখাবো, তারপরেই তো আমরা যুক্তক্ষরের দিকে যাবো, এটা বলতে পারো। আচ্ছা স্যার। আর একজনে নেব, কে নেবে, কে দেবে? স্যার আমি দেবো। আমি আলিমের অনেক নিয়েছি। স্যার আমি আমি দেব। স্যার আজকে দেখলেন স্যার? ওটা কালকে তুমি ম্যামকে দিবে। ববিতা তুমি দিয়েছো? না স্যার। স্যার আমি একদিনও দিনই দেব। বোর্ড আছে? বোর্ড কার আছে? হ্যাঁ স্যার স্যার, আমার বোর্ড আছে। আমি বোর্ডে নিব। স্যার বোর্ড আছে। রেগুলার বোর্ড কিনতে বলছি একটা, কেউ বোর্ড কিনছো না। ঠিক আছে শ্রীকান্ত, শুরু করো বোর্ড দিয়ে। স্যার আমি ইন্টারভিউ দেব আর ডেমো হ্যাঁ, ঠিক দুটো আছে। একসাথে? দুটো একসাথে নেবো। ভিডিও অন করো, বোর্ডটাকে ঠিক করো। মাঝে লাগলে তো স্যার আমি কি আসতে পারি ভেতরে? আসুন। আপনার নিজের সম্পর্কে বলুন। স্যার আমি মনিকা মাকুড়, আমি বাঁকুড়া জেলার বাঁকুড়া 2 নম্বর ব্লকের অন্তর্গত মালিন্দাসি গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2020-22 শিক্ষাবর্ষে আমি আমার ডিএলএড কমপ্লিট করি। তারপর থেকে আমি প্রাথমিক শিক্ষার জন্য প্রস্তুতি শুরু করি এবং অবশেষে 2023 টেট আমি উত্তীর্ণ হই। তারপর থেকে আমি প্রস্তুতি নিয়ে ইন্টারভিউর জন্য আজ এখানে আমি উপস্থিত। আচ্ছা, বিদ্যালয় ছুট বলতে আপনি কি বোঝেন? স্যার বিদ্যালয় ছুট বলতে বোঝায় শিক্ষার্থীরা তাদের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না করে অনেকেই বিদ্যালয় ছেড়ে দেয়, এটা হচ্ছে বিদ্যালয় ছুট। তা আপনি একজন শিক্ষিকা হিসেবে কিভাবে বিদ্যালয় ছুটকে কমাবেন? স্যার আমি এই বিষয়ে তাদের তদন্ত করব যে তারা কেন বিদ্যালয় ছুট করছে। তারা যদি অর্থনৈতিকভাবে বা আমার কারণে বিদ্যালয় ছুট করছে বা বিষয়ভিত্তিক কোনো ভীতির কারণে বিদ্যালয় ছুট করছে, সেই দিকগুলো আমি খতিয়ে দেখব এবং আমার কারণে যদি হয়ে থাকে আমি তাদেরকে খেলার ছলে এবং হাতে কলমে তাদের অভিজ্ঞতা ভিত্তিতে শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো বিষয় ভিত্তিতে সে স্কুল ছুট করে তাহলে সেই বিষয়টাকে তার কাছে সহজভাবে তুলে ধরবো। এছাড়া যদি সে অর্থনীতির দিক থেকে দুর্বলতার জন্য ঠিক আছে, আপনি তো একজন হাউস ওয়াইফ, যদি আপনার দূরে চাকরি পড়ে তাহলে আপনি কি করবেন? স্যার আমি সেখানে আমার চাকরিতে জয়েন করব, কারণ এটাই আমার লক্ষ্য জীবনে। আর আপনার পরিবারকে আপনি কিভাবে দেখবেন? স্যার আমি ছুটিতে যখন ছুটি পাবো তখন আমি সেই ছুটি আমি আমার পরিবারের সাথে কাটাবো। আপনি অবসর টাইমটা কিভাবে কাটাবেন?
স্যার অবসর টাইমটা আমি আমার উচ্চ শিক্ষার দিকে চালিয়ে নিয়ে যাব। এখন তো বর্তমানে বাচ্চাদেরকে শাস্তি দেওয়া মানে অন্যায়, তাই না? হ্যাঁ। তো আপনি কি এটা সমর্থন করেন? হ্যাঁ স্যার অবশ্যই, কারণ একজন শিক্ষার্থীকে শারীরিক বা মানসিক টর্চার করা বা শাস্তি দেওয়া কোনোদিনই কাম্য নয়, কারণ এর দ্বারা শিক্ষার্থীর মনে ভীতি সৃষ্টি হয়, যার ফলে তারা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে পড়ে, শিক্ষার প্রতি তাদের অনীহা চলে আসে। শিক্ষককে সমাজের মেরুদণ্ড কেন বলা হয়? কারণ শিক্ষকের সমাজের শিক্ষকই হচ্ছে এক সমাজ গড়ার কারিগর। তাই শিক্ষকের যদি তার, স্যার প্রশ্নটা আরেকবার বলুন। শিক্ষককে কেন সমাজের মেরুদণ্ড বলা হয়? কারণ শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলে কারণ যে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারা তৈরি হচ্ছে তারা সেই শিক্ষকের কাছে প্রাথমিক থেকে এবং উচ্চ প্রাথমিক সমস্ত কিছুই তারা শিক্ষকের কাছ থেকে অর্জন করছে এবং সেই অর্জিত জ্ঞান নিয়ে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠছে। এই জন্য সমাজের শিক্ষককে গুরুত্ব অপরিসীম বা সমাজের ভীতি বলা চলে। আচ্ছা, আপনি কেমন বিদ্যালয় পছন্দ করবেন আপনার চাকরিতে জয়েন করার জন্য? স্যার আমি বিদ্যালয়ে জয়েন করতে চাই যেটা যে পরিবেশটা খুব সুন্দর হবে এবং পরিবেশের চারদিকে গাছপালা থাকবে, পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ থাকবে, সেই রকম বিদ্যালয়ে আমি জয়েন করতে চাই। আচ্ছা, যেখানে পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ থাকবে না, পরিবেশটা ভালো হবে না, সেখানে আপনি চাকরিটা করতে চান না? স্যার করতে চাই, অবশ্যই করতে চাই, কিন্তু সেখানে হয়তো মানিয়ে নিতে হবে বা একটু হলেও অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা নিজের পছন্দ মতো নেব দেন। ধন্যবাদ স্যার। গুড মর্নিং ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? সকলে ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, তোমরা এত চিৎকার করছিলে কেন? ও, তোমরা গল্প করছিলে? তোমাদের গল্প খুব ভালো লাগে তাই না? আজকেও আমরা অনেক গল্প করবো, তার সাথে অনেক ছবি আঁকবো। ঠিক আছে? ছবি আঁকতে কার কার ভালো লাগে গো? সকলে? ও, আজকে কত তারিখ দেখি দেখি কার মনে আছে? হ্যাঁ, আজ 12 তারিখ। 12 তারিখ, এটা কত মাস? এটা 10-এর মাস। আর কত বলো? 2025। আচ্ছা, আগের দিনটা কি শিখেছিলাম আর মনে আছে? দেখি দেখি কার মনে আছে? সকলের মনে আছে? যে যে বলতে পারবে হাত তুলো দেখি। হ্যাঁ রাম, তুমি বলো আগের দিন আমরা কি শিখেছিলাম? আগের দিন তো আমরা একটা চিহ্ন শিখেছিলাম। সেই চিহ্নটাকে কি বলেছিলাম? হ্যাঁ বলো তো, এই চিহ্নটাকে কি বলেছিলাম? যোগ চিহ্ন। ঠিক বলেছো, এই চিহ্নটা হলো যোগ। আচ্ছা, যোগ মানে কি বলেছিলাম? যোগ মানে যুক্ত করা। আচ্ছা, আমাদের একটা হাতে কটা আঙুল? একটা হাতে দেখো, মনে বলো, 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে কটা থাকছে? দেখো দেখো মনে, 1টা 2টো 3টে 4টে। তাহলে 5টা থেকে আমরা একটা আঙুল বাদ দিয়ে দিলাম, তখন কটা হয়ে যাচ্ছে? 4টে। আবার এই 4টে আঙুল থেকে একটা আঙুল বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখো তো কত হচ্ছে? 1টা 2টো 3টে। কত? 4টে আঙ্গুল থেকে একটা আঙ্গুল বাদ দিয়ে দিচ্ছি, তখন হচ্ছে 3টে। আচ্ছা, তোমরা যে প্রথম বেঞ্চে 4 জন বসে আছো, একজন তুমি দ্বিতীয় বেঞ্চে চলে যাও তো। এখন দেখো তো কজন রয়েছে? হ্যাঁ, 1 জন 2 জন 3 জন। তাহলে 4 জন ছিলে, একজন উঠে গেলে তাহলে কজন হলো? 3 জন হলো। আচ্ছা, সকলে তো মিষ্টি খেতে ভালো লাগে নাকি? কার কে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। তোমাদেরও খুব ভালো লাগে? বাহ। আচ্ছা বলো তো, এই প্লেটে কটা মিষ্টি আছে? কটা মিষ্টি আছে বলো বলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই
6টা। কে খাবে এখানে মিষ্টি? রহিম তুমি খাবে? এসো 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 এসো, কটা খাবে তুমি? বাহ, রহিম এখানে দেখো মিষ্টি খেয়ে নিল। কটা মিষ্টি খেলো গো? প্রথমে কটা ছিল আমাদের মিষ্টি? প্রথমে মিষ্টি ছিল 6টা। এই 6টা মিষ্টি থেকে রহিম তো 2টো খেয়ে নিল। তাহলে রহিম 2টো খেয়ে নিলে কটা থাকছে দেখো? 1টা 2টো 3টে 4টে, 4টে থাকছে। আচ্ছা, আমি একটা গাছ আছে সবাই লক্ষ্য করো, সেই গাছে কি ধরেছে? কি ধরেছে বলবে সকলে? সকলে বলবে এটা কি গাছ? এটা আম গাছ। ঠিক বলেছো। এখানে কটা আম ধরেছে গো? কটা আম? 3টা। ঠিক বলেছো। জানো হঠাৎ ঝড় দিল, ঝড় দিয়ে একটা আম টুকুস করে পড়ে গেল নিচে। তাহলে বলো তো এখন কটা আম রইলো? হ্যাঁ, এখন রইলো 3টে আম ছিল, একটা আম চলে গেল। তাহলে কটা থাকলো? 2টো। আচ্ছা, এই যে একটা থাকছে আর একটা থেকে বাদ দিয়ে দিচ্ছে তার থেকে, এটা কি? এটা গণিতের ভাষায় আমরা তাকে কি বলছি গো? গণিতের ভাষায় আমরা তাকে বলছি বিয়োগ। আজ আমরা কি শিখছি? আজ আমরা শিখছি বিয়োগ। আজ আমরা শিখবো বিয়োগ। আচ্ছা, এই বাদ দেওয়াকে গণিতের ভাষায় কি বললাম? বিয়োগ। ঠিক বলেছো। আগের দিন তো শিখেছিলাম যোগ। যোগ মানে কি বলেছিলাম? যোগ মানে যুক্ত করা, আর বিয়োগ মানে বাদ দেওয়া। আচ্ছা, সবাই লক্ষ্য করো তো এখানে কোন সংখ্যাটা বড়? 5 বড় না 1 বড়? বলো বলো। 5 বড়, 1টা ছোট। তাহলে বিয়োগ সবসময় বড় থেকে ছোট সংখ্যা করতে হয়। এখানে 4 বড় না 1 বড়? 4 বড়। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। আর বলতো এই যে প্রথমে 5টা ছিল, সেখান থেকে একটা নিয়ে কমে 4টে হলো, তাহলে কি হচ্ছে? বিয়োগ করলে পরিমাণে কি হচ্ছে? বিয়োগ করলে পরিমাণে আমাদের কমছে। আগে 4 ছিল তার থেকে কমছে। এখানে 6টা রসগোল্লা ছিল, 2টো খেয়ে নিল, 4টে হয়ে গেল। তাহলে রসগোল্লার পরিমাণটা কি হচ্ছে? আমাদের কমছে। আর তাহলে আমরা কি জানলাম? বিয়োগ। হ্যাঁ, বিয়োগ মানে বাদ দেওয়া। বিয়োগ করলে পরিমাণে কি হয়? হ্যাঁ, কমে। ঠিক বলেছো। আজ তাহলে এই পর্যন্তই। পরের দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ স্যার। খুব ভালো হয়েছে শ্রীকান্ত। তোমার নাম কি? স্যার আমার নাম মনিকা। খুব ভালো হয়েছে। স্যার আমি প্রথম অবধি কথা দিতে পারি, তাও মানে ইন্টারভিউ আর ডেমো নিয়ে? তোমার যেটা পারফরমেন্স দেখলাম প্রায় 7 থেকে 8 এর মধ্যে পেয়ে যাবে। 7 থেকে 8 এর মধ্যে পেয়ে যাবে। খুব ভালো হয়েছে। ধন্যবাদ স্যার। আরো প্রিপারেশন করো, আরো নাম্বারটা পারবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো কালকে তোমাদের ম্যাম ক্লাস নেবে 8:30টার সময়, 8টার সময় ক্লাস নেবে। তোমরা যারা যারা ডেমো এর আগে দিতে পাওনি অবশ্যই গ্রুপের নাম লিখে রাখবে। ঠিক আছে? ম্যাম তাদেরটা আগে নেবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো।